তেসরা সেপ্টেম্বর থেকে 28শে নভেম্বর, ঠিক এই সময়ের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 3 মাসের ব্যবধান, মানে 90 দিনের মধ্যে 12টা চিঠি। 50 লাখ দিবি, যদি 50 লাখ না দিস একদম গুলি করে উড়িয়ে দেব, অথবা তো স্ত্রীকে ধর্ষণ করব। এই জাতীয় একদম লিখিত চিঠি স্পিড পোস্টে যাচ্ছে ঠাকুরপুকুর, হরিদেবপুর, বেহালা অঞ্চলে। 12টা চিঠি গেছে এরকম মানুষের কাছে। কার কাছে? সেনাকর্মীর কাছে গেছেন, এসএসকেএম হসপিটালের ডাক্তারের কাছে গেছেন, ব্যবসায়ীর কাছে গেছে, বিভিন্ন জনের কাছে যাচ্ছে স্পিড পোস্টে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে লেখা এবং স্পিড পোস্টে চিঠিগুলো পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে। সেই প্রাপকের সংখ্যাটা হচ্ছে 9 করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবং ঘটনাটা হচ্ছে কলকাতা পুলিশের অধীন। কনফিডেন্স লেভেলটা ভাবুন, মানে আমি বলছি ক্রিমিনাল, যারা ক্রিমিনাল এই কনস্পিরেসিটা করছে, অর্থাৎ একজনকে যখন থ্রেটনিং দেওয়া, 1 লাখ 2 লাখ না, 50 লাখ টাকা করে চাই। 50 লাখ টাকা করে চাই। পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না। যদি পুলিশকে জানাস তাতেও কোনো লাভ হবে না। সরাসরি গুলি করে, মাথায় গুলি করে মেরে দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে না হলে তো স্ত্রীকে ধর্ষণ করে দেবো। পালাবি কোথায়? এই থ্রেটনিংয়ের চিঠি 12 জন পেয়েছেন। স্বাভাবিকভাবে যেসব থানার মধ্যে পড়েছে সেই থানার মধ্যে রয়েছে ঠাকুরপুকুর থানা এলাকায় 8টা এবং হরিদেবপুর থানা অধীনে 4টে, অর্থাৎ 12টা থানায়, মানে সব মিলিয়ে 2টো থানায় 12টা চিঠি প্রাপকের কাছে গেছেন। এবং তারপর স্বাভাবিকভাবে তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন। এখন গোয়েন্দারা মাথার চুল ছিঁড়ছেন। এমনই লাস্ট মিডিয়া রিপোর্ট। তন্ন করে খুঁজে আর পাচ্ছেন না, কেন যে পোস্ট অফিস থেকে স্পিড পোস্ট করা হয়েছে সেখানে সিসিটিভি কোনো ফুটেজ নেই। ফলত স্বাভাবিকভাবে কাকে ধরবেন চেষ্টা করা হচ্ছে। এবং যে ফোন নাম্বারগুলো দেওয়া হচ্ছে, এর আগে যাদের ব্ল্যাকমেল করা হয়েছিল তাদের ফোন নাম্বার দেওয়া হচ্ছে। বেজায় সমস্যায় পড়েছে পুলিশ। কিন্তু আমি দেখুন, এই ঘটনাটা আপনাদের কাছে ন্যারেট করতে গিয়ে আমার মনে হলো যে ক্রিমিনালরা অপারেট করছেন তারা কিন্তু কলকাতা পুলিশের অধীন অপারেট করছেন। মফস্বল, গ্রাম বাংলা, প্রত্যন্ত গ্রাম বাংলা নয়, একদম খোদ কলকাতা শহরের ওপর বসে স্পিড পোস্টে চিঠিটা দিয়ে বলছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা নয়, আমাদের 50 লাখ টাকা চাই। এবং যদি না দিতে পারিস পুলিশকে জানাস, কোনো লাভ হবে না। অকথ্য গালিগালাজ, খিস্তিতে ভরা চিঠি। যারা করছেন তারা কি মজা করছেন? 1, 2, তাদের মজা করে লাভটা কি? তারা নিশ্চিতভাবে কোনো একটা টার্গেটে করছেন। কেন করছেন? যাকে পাঠাচ্ছেন তাকে এমনি চিঠি পাঠাচ্ছেন না, স্পিড পোস্টে চিঠি পাঠাচ্ছেন। অর্থাৎ যে মানুষটির কাছে যাচ্ছে সেই স্বাভাবিকভাবে ঘাবড়ে যাচ্ছে। স্পিড পোস্টে চিঠি আসছে মানে একদম আই এম বিং আইডেন্টিফাইড, এবং তারপর আমার কাছে স্পিড পোস্টে এই চিঠিটা নির্দিষ্ট থানা, নির্দিষ্ট পোস্ট অফিস থেকে পাঠানো হচ্ছে। এবং জোকা, ঠাকুরপুকুর, বরিশা পোস্ট অফিস, এই 3টে পোস্ট অফিস থেকে এই চিঠিগুলো দফায় দফায় পাঠানো হচ্ছে। পুলিশ তদন্ত করছে। আমি জানি না এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, কিন্তু লাস্ট যে রিপোর্টটা আমি সংগ্রহ করেছিলাম তখনও পর্যন্ত পুলিশ তল্লাশি করছেন, কিছুতেই কিছু খুঁজে পাচ্ছেন না। রাহুল দে, যিনি ডিসি সাউথ ওয়েস্ট, তিনি বলছেন তদন্ত হচ্ছে, আমরা খুঁজে বার করার চেষ্টা করছি কারা এটা করছেন। কিন্তু প্রশ্নটা হলো, দেখুন, যারা করছেন তারা 2টো কারণে করতে পারেন। জাস্ট লোককে চমকানো, ভয় দেখানো। তো লোককে চমকে ভয় দেখিয়ে লাভটা কী? নিশ্চিতভাবে যদি তারা নির্দিষ্ট টাকাটা না পান তাহলে শুধু পয়সা খরচ করে স্পিড পোস্ট করবেন কেন? স্পিড পোস্ট করলেও তো তার একটা রিস্ক ফ্যাক্টর থাকে যে সে ধরা পড়তে পারে কোনো না কোনোভাবে পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পারে। তাহলে কি তার একদম ফাইন্যান্সিয়াল মোটো বা ইন্টেনশন আছে যে লোকটিকে যাদের পাঠাচ্ছেন? দেখুন, তারা যেসব মানুষ নন, তারা প্রাক্তন সেনাকর্মী কিংবা এসএসকেএম হসপিটালের ডাক্তার কিংবা ব্যবসায়ী। আমি চিন্তা করছিলাম, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল মানুষদেরই তারা পাঠাচ্ছেন। এবং স্বাভাবিকভাবে তারা ঘাবড়ে যাচ্ছেন। ঘাবড়ে যেতেই পারেন, যাওয়াটাই স্বাভাবিক। আপনি হলে ঘাবড়াতাম, একজন সেনাকর্মী হলে তিনিও ঘাবড়াবেন, এসএসকেএম হসপিটালের ডাক্তার হলে তিনিও ঘাবড়াবেন, একজন ব্যবসায়ী হলে তিনিও ঘাবড়াবেন, একজন রাজনৈতিক নেতার খুব ঘনিষ্ঠ ব্যক্তি তাকেও পাঠানো হয়েছে। বলছি, ক্রিমিনালরা কী ভেবেছেন? কলকাতা জায়গাটা, কলকাতা পুলিশকে কি তাহলে তারা তাচ্ছিল্য করছে যে তোমাকে কিচ্ছু মানি না? আমি এই জায়গাটা ভাবার চেষ্টা করছিলাম। দেখুন, মজা করে কেউ করলো, বদমাইশি করলো, সেটা একটা জিনিস, সেটা তো বুঝে যায় যে এদের মাথার পারভার্সন আছে, কোনো গণ্ডগোল আছে, সমস্যা আছে। কিন্তু যদি কোনো ক্রিমিনাল মাইন্ডসেট এই অপরাধটা করে এবং সত্যি যদি টাকা তোলার লক্ষ্যে এই কাজটা করে, এবং চিন্তা করে দেখুন, ক্যালকাটা কর্পোরেশনের আওতায় জোকা, ঠাকুরপুকুর, বরিশা, এগুলো বেসিক্যালি ক্যালকাটা কর্পোরেশন অঞ্চলের মধ্যে।
কলকাতা পুলিশের আওতার মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বসে আছেন এবং কলকাতার লালবাজার, স্বীকার করুন আর অস্বীকার করুন, ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা স্বীকৃত। আজকে বলে নয়, বহুদিন। এখন তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়। মনোজ ভার্মাকে থেকে শুরু করে পুলিশে যারা আছে, কলকাতা পুলিশে আকাশ মাগারিয়া বা যারা আছেন, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করায় এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার জন্য কি তাদের ভয় পাওয়াটা কমে যাবে ক্রিমিনালদের? এইটা আমাকে ভাবিয়েছে। তারা ভয়টা পাবেন না কেন? কলকাতা পুলিশের অধীন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রিমিনালদের অপারেশনস নিয়ে প্রচুর প্রতিবেদন আপনাদের কাছে করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন খুব সেন্সিটিভ পশ্চিমবঙ্গর পাশে বাংলাদেশ এরকম একটা অবস্থা রয়েছে, কলকাতা পুলিশ একদম নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে আমি কলকাতা পুলিশকে মানি না। যদি টাকা তোলার লক্ষ্যে ক্রিমিনাল মাইন্ডসেট থেকে এগুলো করা হয়ে থাকে, তাহলে কলকাতা পুলিশকে মানি না, অবজ্ঞা করি, উপেক্ষা করি। এই স্পর্ধাটা তারা পাচ্ছেন কোথা থেকে? একটা টোটাল ললেসনেস স্টেটে কিংবা সিটিতে থাকলে তখন কিন্তু ক্রিমিনাল সাইকোলজি বলে, ক্রিমিনালরা তখন এই রকম তাচ্ছিল্য করতে পারেন, উপেক্ষা করতে পারেন, অবজ্ঞা করতে পারেন। দেখুন, একজন প্রাক্তন সেনাকর্মী কিংবা একজন ডাক্তার কিংবা একজন ব্যবসায়ীর পক্ষে তার ওই লেভেল অফ কনফিডেন্সটা রাখা মুশকিল। কিন্তু একজন কলকাতা পুলিশের অধীন ক্রিমিনাল অপারেটররা এইসব কাজকর্ম করছেন, এইটা ভাবলে তখন যে কোনো সাধারণ মানুষও চিন্তিত হয়ে পড়বেন। এই কলকাতার বুকে বারবার ডিজিটাল অ্যারেস্টের কাহিনী আমরা বারবার শুনেছি, বারবার বলেছি। বিভিন্ন রাজ্যের সামাজিক ক্রিমিনাল অপরাধীরা এই পশ্চিমবঙ্গে এসে লুকিয়ে থাকে। নেতাজি নগরে ভিয়েতনামের এক যুবক এসে বসে অপারেট করছেন, আপনাদের বলেছি। প্রচুর ক্রিমিনালরা কখনো যাদবপুর, কখনো কলকাতার বিভিন্ন প্রান্তে এসে বাসা ভাড়া করে তারা অপারেট করছে। কিন্তু তাই বলে 50 লাখ টাকা দিবি, যদি না দিস তাহলে তোকে গুলি করে মেরে দেবো, 50 লাখ টাকা দিবি, নাহলে তো স্ত্রীকে ধর্ষণ করব, এই জাতীয় ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে যে কনফিডেন্স লেভেলটা থাকছে, সেই কনফিডেন্স লেভেলটা আমাকে ভাবাচ্ছে। যদি দেখুন কোনো পারভার্টেড ব্রেন, আবারও বলছি, যদি কোনো পারভার্টেড ব্রেন এটা করে, আমি এটা নিয়ে একটি শব্দ বলতে চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একজন নয়, দুজন নয়, 12 জনকে এটা করা হয়েছে এবং টাকার ফিগার 1 লাখ টাকা, 2 লাখ টাকা না, 50 লাখ টাকা চাই। ভাবিয়েছে আমাকে। আপনাদেরও ভাবা দরকার যে ক্রিমিনালদের স্পর্ধা কেন বাড়ে এই শহর কলকাতায়। আমার কাছে উত্তর খুব স্পষ্ট। তার কারণ এরাজ্যে একটা ক্রিমিনালদের পৃষ্ঠপোষক সরকার আছে। নবান্নে যিনি বসে আছেন তিনি ক্রিমিনাল অপারেট করাতে ভালোবাসেন। এদের অপারেট করিয়েছেন আমি একবারও বলছি না, কিন্তু ক্রিমিনালদের আশ্রয় দেন, প্রশ্রয় দেন, ভালোবাসা দেন, স্নেহ দেন। কেন? ভোটের দিন তো তারা কাজে লাগেন। তাহলে কি সেই গ্যাংয়েরই কেউ? জানি না, প্রশ্নের উত্তর খুঁজছি। পুলিশ যদি এদের ধরে তখন সেটা নিয়ে অবশ্যই আপনাদের কাছে প্রতিবেদন করব। কিন্তু এখানে পুলিশের কোনো অপরাধ আমি দেখছি না, অন্তত এই পার্টটায়। আমার এটা বারবার মনে হচ্ছে যে টোটাল ললেসনেস একটা স্টেটে যদি একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার একটা শাসক দল তৈরি করে, তখনই কিন্তু ক্রিমিনাল মাইন্ডসেট কিন্তু এই জাতীয় অপারেশন করতে পারে। এক্ষেত্রে কি হয়েছে জানি না, নজর থাকবে সেদিকে। আর নজর থাকুক প্রতিদিন বিকেলবেলা খবরটা কি জানতেন সেই সেগমেন্টে, যে সেগমেন্ট নিয়ে বাংলার তথাকথিত বড় সংবাদ মাধ্যম কথা বলে না, কিন্তু আমরা কথা বলি।